আমরা আলোচনা করব নিশ নিয়ে। নিশ কেন আজকের এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে? প্রত্যেকটা বিষয়ের উপর সেই সমস্ত জিনিস নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমরা এই যে নিশ সিলেকশন কেন করবো, হোয়াই নিশ? যখন একটা নির্দিষ্ট ক্যাটাগরি কাজ করব, আমরা এর মধ্যে থেকে হয়তো 50 জন রান্নার চ্যানেল খুলছে, 20 জন স্পোর্টস খুলছে, 40 জন হয়তো দেখা গেল এন্টারটেনমেন্টে গেছে। তাহলে এই যে স্পেসিফিকেশন, তাহলে কি আমাদের কম্পিটিটর অনেকটা কমে গেল। দুই হলো, আমরা মার্কেটে যেমন নিজেদের প্রতিযোগিতা কমাচ্ছি, ঠিক তেমনি মার্কেটে যে অডিয়েন্স রয়েছে, অডিয়েন্স প্রচুর। সব অডিয়েন্সে সব ভালো লাগে না। আমি হয়তো বাড়িতে আমি হিন্দি গান শুনতে ভালোবাসি, আমার বাবার হয়তো বাংলা গান শুনতে ভালোবাসে। সবাই কিন্তু সেম, কিন্তু তাদের প্রত্যেকের মানসিক ব্যাপারটা একটু হলেও আলাদা রয়েছে। কি, কেউ স্যাড শুনতে ভালোবাসছে, কেউ রোমান্টিক শুনতে ভালোবাসছে, এখানেও তাই। তাহলে আমার চ্যানেল যদি রান্না হয়, তাহলে বাড়ির যে গৃহবধূরা রয়েছে বা যারা খেতে ভালোবাসে, তারা এই রান্নার চ্যানেলটা ফলো করবে। তাহলে আমরা একদম টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারবো। এটা হলো আমাদের সেকেন্ড সুবিধা নিশ সিলেকশন করতে পারলে। 3 নম্বর কি, ব্র্যান্ড ভ্যালু। কেউ একজন ভালো মুভি রিভিউ করতে পারে, দেখা গেল সে মুভি রিভিউ করতে করতে এতটা বেটার মুভি রিভিউ করতে পারে, তার চ্যানেল হয়তো দেখা গেছে যে 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে বা 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তখন ড্যাম শিওর দেব হোক, পুষ্পা মুভি হোক, এরকম বড় বড় মুভি যখন রিভিউ আসবে বা তাদের মুভির যখন ট্রেলার রিলিজ হবে, তারা নিজেরা চাইবে আপনার চ্যানেলে এই ট্রেলার বা এগুলো চলুক, বা তাদের প্রমোশনের জন্য আপনাকে খুঁজে নেবে। তাহলে আমি 3টে বললাম, কারণ আরো একটা বলি, যখন আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে কি? অ্যামাজন, ফ্লিপকার্ট, এদের সাথে টাই আপ। যখন আপনি টাই আপ করতে পারবেন, আপনার প্রচুর পরিমাণে ইনকাম বাড়বে, আপনার স্পন্সরশিপ বেশি আসবে। তাহলে কি কি এখানে হলো? নিশ সিলেকশন করতে পারলে, 1, প্রতিযোগিতা কমবে। 2, টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। 3, ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারবেন। 4, স্পন্সরশিপ পাবেন। 5, অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার ইনকামের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এটার আমরা তো পেলাম যে নিশ গেল, সবকিছু হলো, এর কি কি চ্যালেঞ্জ আসতে পারে। প্রথম চ্যালেঞ্জ হলো আমাদের অডিয়েন্স লিমিটেড হবে। ধরুন পুরো ইউটিউবে ওয়েস্ট বেঙ্গল থেকে 5 কোটি লোক দেখছে, জাস্ট এক্সাম্পলই বললাম, তার মধ্যে আপনার অডিয়েন্স হলো হয়তো 5 লাখ। তাহলে আপনার অডিয়েন্স কিছুটা হলে কম, তাহলে এটা একটা চ্যালেঞ্জ হিসাবে অনেকে ভেবে নেবে যে বাবা আমার লিমিটেড অডিয়েন্স হয়ে গেল, কিছুটা কম। কিন্তু এটা একদম ভুল কনসেপ্ট। আপনার যদি 5 লাখ অডিয়েন্স থাকে, সেই 5 লাখ যদি আপনার অথেন্টিক অডিয়েন্স হয়, আপনার এটা কোনো ম্যাটার করবে না, মানে আপনার গ্রো হওয়ার সম্ভাবনা অনেক গুণ আরো বাড়বে। এবার 2 নম্বর কি, আপনার যে পার্টিকুলার টপিক, তার মানে কি আপনার চ্যানেলের যে দর্শকরা এসেছে তারা কিন্তু সব এক্সপার্ট, তারা এই কন্টেন্ট গুলোই শুধু দেখতে ভালোবাসে। মানে আপনার কন্টেন্টের কোয়ালিটি, গুণগত মান অনেক গুণ বেটার করতে হবে। তাহলে আপনার এন্টারটেনমেন্ট নিশে যে ভিডিওটা বানাচ্ছেন সেটা অনেক গুণ কোয়ালিটিপূর্ণ লাগবে। আর একটা কি, আপনি যদি নিশ সিলেকশন করেন, তাহলে আপনার একটা আলাদাভাবে পরিচয় তৈরি হবে, জনপ্রিয়তা বাড়বে। আরেকটা জিনিস কি হয়, যেহেতু এখানে নতুন আইডিয়ার একটু অভাব হয়, যেহেতু আপনি একটা নির্দিষ্ট জোনে কাজ করছেন, আপনার আইডিয়া ধীরে 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 কমতে থাকবে। তাহলে আপনার রিসার্চ করতে হবে একটু বেশি। যেহেতু রিসার্চ করে আপনি কন্টেন্ট দেবে, তাহলে আপনার কন্টেন্টের কোয়ালিটি অনেক গুণ বেড়ে যাবে। তাহলে কি হলো, আলটিমেটলি একটা কথা, একটা সাকসেসফুল ইউটিউবার হতে গেলে আমাদের প্রথম যে 3টে জিনিস মেনে নিতে হবে, সেটা হলো, একটা হলো নিশ সিলেকশন করতে হবে, কনসিস্টেন্সি আর ক্রিয়েটিভিটি। আর তার সাথে দুটো সাব জিনিস থাকে, একটা হলো পেশেন্স আর একটা হলো টাইমিং। আমি যে একটা সাকসেসফুল ইউটিউবার হব, তার জন্য আমার দেয়ালে বড় বড় করে 5টা জিনিস লিখে রাখতে হবে। এক হলো নিশ সিলেকশন, আমি কি আমার নিশ সিলেকশন করতে পেরেছি, হ্যাঁ কি না। আমি কি কনসিস্টেন্সি মানতে পারবো, হ্যাঁ কি না। আমি কি আমার যে রোড ম্যাপ বানাতে পারছি, আমি সপ্তাহে একটা ভিডিও হলে একটা ভিডিও, দুটো ভিডিও হলে দুটো ভিডিও, রোড ম্যাপ বানাতে পারছি, তার কনসিস্টেন্সি বানাতে পারছি। যদি মনে হয় হ্যাঁ, তাহলে আমি নেক্সট স্টেপে যাব। যদি মনে হয় যে না, আমি আবার রিসার্চ করব। আমি কি আমার ক্রিয়েটিভিটি সঠিকভাবে ইউজ করতে পারছি, ক্রিয়েটিভিটি রিসার্চ করতে পারছি। যদি ক্রিয়েটিভিটি রিসার্চ করতে পারি, তাহলে আমরা একদম প্ল্যানিং করে নেমে পড়বো যে ইউটিউব আমার জন্য। যদি ক্রিয়েটিভিটির প্রকাশ আমার মধ্যে না থাকে, তাহলে ইউটিউব আমার জন্য নয়। তাহলে আমাকে আরো রিসার্চ করে আমার ক্রিয়েটিভিটির সত্তাটাকে আরো জাগিয়ে তুলতে হবে। আর তার সাথে কি, পেশেন্স এবং টাইমিং, এ দুটো কিন্তু ভীষণ দরকার। আমি নিশের কতগুলো এক্সাম্পল দিচ্ছি। আমি একটা চ্যানেলের নাম লিখছি, দেখো, 718K সাবস্ক্রাইবার,
এটা হলো একটা গ্যাজেটের চ্যানেল, জাস্ট এক্সাম্পল আমার উপর থেকে দেখে নিলে হবে। তার এরা পুরোপুরি ভাবে গ্যাজেটের উপর ভিডিও বানাচ্ছে কন্টিনিউয়াসলি। এই যে গ্যাজেটের উপর ভিডিও বানিয়ে তাহলে এদের চ্যানেল থেকে একটা আর্নিং আসছে, প্লাস ভ্যারাইটি অফ এই যে জিনিসগুলো এনাদের কাছে পাঠাই, কিন্তু কোম্পানি থেকে ইমেল করে এনাদের সাথে যোগাযোগ করে যে আমার এই প্রোডাক্টটা আপনি কি রিভিউ করে দেবেন বলে এদেরকে পাঠায়, এনারা এটাকে রিভিউ করে। এখানে দুটো কন্ডিশন ঘটে, যে আপনি আমার এই রিভিউ করে দিতে কত টাকা নেবেন, যে এত টাকা, আর না হলে যে টাকা থেকে আমার জিনিসটাও আপনি রেখে দিতে পারেন। যদি মনে হয় যে জিনিসটার দাম বেশি, তাহলে একটা প্লাস মাইনাস কোম্পানির সাথে অ্যাডজাস্ট হয় করে এই ধরনের জিনিসগুলো কিন্তু রিভিউ এর মধ্যে পড়ে। এটা বিরাট গ্রোয়িং একটা চ্যানেল, গ্যাজেট রিলেটেড রিভিউ। আরো একটা আমি দিচ্ছি, একদম একটা বাংলা চ্যানেল আমি বলি, হালকা টেক, 1.4 মিলিয়ন, একদম একটা বাঙালি বাংলা চ্যানেল। 11 দিন আগে ছেড়েছে 192K। একদম গ্যাজেট, যে সিসিটিভি ক্যামেরা ডিম সিদ্ধ হয় তার জন্য কি ছোট্ট ছোট্ট বাড়ির যে জিনিসপত্রগুলো ইউজ হয় সেগুলো নিয়ে এই চ্যানেলটা বানানো। তাহলে এই চ্যানেল কিন্তু বিরাট একটা ডিমান্ড আছে। তাহলে আমাদের কি হবে, টেক চ্যানেল, টেক চ্যানেলের কি কি হয়, আমরা সফটওয়্যার রিভিউ হতে পারে, কোনো নতুন গ্যাজেট রিভিউ হতে পারে, মোবাইল ফোন রিভিউ হতে পারে, ল্যাপটপ রিভিউ হতে পারে। তার এক্সাম্পল আমি দিলাম। আমি আরো একটা দিই, যেটা একটা ইউনিক টপিক, বর্তমানে খুব ট্রেন্ড এবং মানুষের মধ্যে খুব জনপ্রিয়তা বাড়ছে দিন দিন, সেটা হলো হেলথ অ্যান্ড ফিটনেস। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, 11 মিলিয়ন হতে যায়। এখানে আপনার মোটামুটি ভাবে মেয়েরা যখন প্রেগনেন্সি হয় তখন কিভাবে শরীর ভালো রাখবেন, এরকম ভার্সেটাইল সায়েন্টিফিক ব্যাপারগুলো নিয়ে পুরো ডিসকাশন আছে। এরকম প্রচুর ভিডিও পেয়ে যাবেন। আরো প্রচুর এন্টারটেনমেন্ট রিলেটেড যারা রয়েছে, এন্টারটেনমেন্ট ভিডিও, মিউজিক ভিডিও, এরকম প্রচুর টপিক নিয়ে আপনারা কাজ করতে পারেন। কোনো টপিকের অভাব হবে না, টপিক প্রচুর, কিন্তু আপনাকে সঠিক টপিকটা বেছে নিতে হবে। এই বেছে নেওয়াটাই মেন কাজ। নিশ সিলেকশনের প্রথম ধাপ কি, নিজের আগ্রহ এবং দক্ষতাটাকে বোঝা, যে আমার আগ্রহ কিসে, আমার দক্ষতা কিসে, এটা প্রথমে জানতে হবে। আমি এই যে কাজ করব ফাইন্যান্স নিয়ে, আচ্ছা, আমি ফাইন্যান্সে আসি। বিনিয়োগ, মাই বিনিয়োগ ফাইন্যান্সের চ্যানেল। তাহলে আপনি যদি ফাইন্যান্সের উপর ভিডিও বানান, আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে কারা কারা ফাইন্যান্সের ভিডিও বানাচ্ছে। হতে পারে এই বিনিয়োগ আপনার কম্পিটিটর, আপনি যে যিনি ফাইন্যান্স করছেন তাদের বিনিয়োগ আপনার কম্পিটিটর, কিন্তু আপনার কম্পিটিটর নয়। অনেক বড় চ্যানেলরা আপনার কখনো কম্পিটিটর হতে পারে না। কম্পিটিটর সবসময় ভাববেন আপনার লেভেলে যারা আছে। আপনি নতুন চ্যানেল, তাহলে নতুনরা আপনার কম্পিটিটর, আপনার থেকে মোটামুটি 10% বা 20% এগিয়ে যারা রয়েছে তারাই আপনার কম্পিটিটর। আর একটা ব্যাপার হলো, যখন এই নিশ সিলেকশন হয়ে যাবে তখন সর্বদা কিন্তু ট্রেন্ডিং যে টপিক আসবে, ট্রেন্ডিং টপিক, সেই ট্রেন্ডিং টপিকের উপর আপনাকে রিসার্চ করতে হবে। নিশ চার্ট, আমরা যদি নিশ সিলেকশন করে ফেলতে পারি, আমাদের 75% কাজ কিন্তু ডান হয়ে গেল ইউটিউবের। ব্যাপারটা কি, আমি কে, আমি কি করতে চাই, আমার ইচ্ছা কি, আমার অনিচ্ছা কি, আমার ক্যারেক্টার কি। তাহলে আমার ক্যারেক্টারটা আমার জানতে হবে, আমার নিজেকে জানতে হবে। যদি এটা আমি জানতে পারি, এটাই হবে আমার নিশ। আমি যত ভালো আমার নিজেকে বুঝতে পারবো, আমি যত ভালো আমার কাজটাকে বুঝতে পারবো, আমি তত ভালো আমার অডিয়েন্সকে বুঝতে পারবো। কেন, আমার অডিয়েন্স কি চাইছে, আমি তাকে কি দিতে পারবো, তাহলে আমার কাজের ভ্যালু হিসাবে সেটা তারা নেবে। আমি আদৌ কি সেই ভ্যালু দিতে পারবো, যে আদৌ আমার ইউটিউবের নলেজ আছে কিনা। এই যে ভ্যালুটা প্রত্যেকের কাছে থাকা দরকার, যে আমি একটা কাজ করব অথচ সেই কাজের ভ্যালু থাকবে না, তাহলে কিন্তু আলটিমেটলি জিরো, তাহলে সেই কাজ করে কোনো লাভ হবে না। তারপরে কি আছে, টাইম স্পেন্ড। আমি কতটা টাইম স্পেন্ড করি আমার একটা কাজে, আমি সারাদিনে কোথায় সব থেকে বেশি টাইম স্পেন্ড করছি, আমার ইন্টারেস্ট যেখানে সেখানেই নিশ্চয়ই টাইম ওয়েস্ট করবো, তার বাইরে তো নয়। তাহলে আমার যেটা হবি, আমার ইন্টারেস্ট, আমি কিন্তু সেখানেই সব থেকে টাইম বেশি ওয়েস্ট করি। দেখতে হবে যে আমার ইন্টারেস্ট কি, সেটা আমার প্যাশন কিনা, সেটা আমার এবিলিটি কিনা, সেখান থেকে আমি হ্যাপিনেস পাই কিনা, আমি কি সেখান থেকে এইগুলো করে, আমার যেটা ইন্টারেস্ট রয়েছে, যেটা আমার প্যাশন রয়েছে, এই কাজটা করে আমি কি হ্যাপিনেস পাচ্ছি, আমার মধ্যে কি আনন্দ তৈরি হচ্ছে। যদি আনন্দ না তৈরি হয়, কাজটা করে যদি না ভালো লাগে, কাজটা যদি না আমার হবি হয়, কাজের মধ্যে আমি কোনো না সময় দিই, কাজটা আমার ক্যারেক্টারের মধ্যে না যায়, তাহলে এই কাজ আমার কখনো স্পেশালাইজ হতে পারে না। আর যদি এগুলো সব হ্যাঁ হয়, তাহলে দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ক, এটাই আমার ফিল্ড, এটা নিয়েই আমি এগোতে পারবো, এটার জন্যই আমি পারদর্শী, এটাই আমার স্পেশালাইজ। তাহলে আশা করি আপনারা নিশ সম্পর্কে ধারণা করতে পেরেছেন এবং এইভাবে স্টেপ বাই স্টেপ মেনটেন করে চললে নিশ সিলেকশনে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে
আপনাদের যদি মনে হয় যে নিশ সিলেকশনে কোনো প্রবলেম আছে অবশ্যই কমেন্টে জানান। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের গাইড করার চেষ্টা করব।